যতক্ষণ থাকবে এ দেহে প্রাণ, প্রাণপণে পাবে পাশে থাকার আহ্বান। আমি বলেছিলাম একদম শেষ পর্যন্ত পাশে থাকবো। শেষের দিনগুলোতে চলে এসেছি। তোমাদের সাথে আর হয়তো দেখা হবে না, কিন্তু তোমাদের শেষটা যাতে ভালো হয় সেই প্রচেষ্টা জারি থাকুক। তোমরা প্রত্যেকে একটু ভালো করে শুনে নাও যে আজকে বিশেষত তোমাদের কেমিস্ট্রি পরীক্ষা শেষ হলো, এর পরের দিন তোমাদের 27 তারিখ ম্যাথ পরীক্ষা, অর্থাৎ 24 থেকে 27 এই সময়টা কিভাবে কাজে লাগাবে। এক্স্যাক্টলি 24 তারিখ তোমরা যে আজকে পরীক্ষা দিয়ে এসছো, এখন থেকে 27 তারিখ পরীক্ষা দিতে যাওয়ার আগে পর্যন্ত কিভাবে রিভিশন করবে, কিভাবে রিভিশন করলে বেটার হয়, সাথে কিভাবে তোমরা তোমাদের পরীক্ষার হলে খাতাটাকে সাজাবে, অর্থাৎ ম্যাথে 100-এ 100 স্কোর করার জন্য খাতাটা কেমন হওয়া উচিত সেটা নিয়েও আজকে বলবো। সো কমপ্লিট গাইডেন্স দেবো তোমাদের, একদম সংক্ষেপে দেবো। 30 মিনিটের মধ্যেই আমি চেষ্টা করছি দেওয়ার, যাতে তোমাদের সময় নষ্ট কম হয়। সো পরীক্ষা দিয়ে যারা চলে এসছো তোমরা প্রত্যেকে এটাকে দেখো। আশা করি তোমরা প্রত্যেকে এই রিভিশন শিডিউল মেনটেন করতে পারলে প্রত্যেকে বেনিফিটেড হবে। চলে এসো, একদম শুরুতে চলে আসি যে তোমরা পরীক্ষা দিয়ে এসছো। পরীক্ষা দিয়ে আসার পর তোমরা তোমাদের নিজেদের মেন্টাল এবং ফিজিক্যাল হেলথটাকে একটু চার্জ আপ করো, অর্থাৎ তোমরা একটা নির্দিষ্ট টাইম তোমরা নিজেদেরকে রিল্যাক্সের পিছনে দাও। এটা খুব দরকার যে আমি এখন 4টের সময় ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি, এখনো 1 ঘন্টা আছে, তোমরা একটু রিল্যাক্স করে নাও, বা ভিডিওটা দেখে তোমরা একটু রিল্যাক্স করে তারপর থেকে তোমরা শুরু করো। লেটস স্টার্ট দ্য রিভিশন। এইবার তোমরা রিভিশনটা শুরু করো। আমি সন্ধ্যা 5টা থেকে টাইম রেখেছি, 5টা থেকে রিভিশন শিডিউলটা বানিয়েছি। যদি তোমরা চাও সেটা তোমরা একটু আগে পিছিয়ে করে নিতে পারো, তোমরা 5টার জায়গায় 5:30, 6টা করে নিতে পারো, একটু পিছিয়ে দিতে পারো, কিন্তু যে প্রসেস, যে অ্যালগোরিদম বলছি সেটাকে মেনটেন করো, ঠিক আছে? টাইমিংটা একটু সরে যাক, অসুবিধা নেই। তো আমি প্রথম যেটা বলছি সেটা হচ্ছে ইজি ইজি চ্যাপ্টারগুলো, যেগুলো তোমাদের মার্কস তোলার ক্ষেত্রে একদম শিওর শট, ওখান থেকে মার্কস ছাড়া যাবেই না, সেই সমস্ত চ্যাপ্টারগুলো আগে কমপ্লিট করার চেষ্টা করো, রিভিশনটা আগে করে নাও। তার কারণ ওগুলো কম সময় লাগবে। তুমি যদি এখন টাফ চ্যাপ্টার নিয়ে বসো, তোমার যদি সময়টা অনেকটা চলে যায়, তারপর তো তুমি সময় মেলাতে পারবে না, না? তারপর তোমার তো পরীক্ষা চলে আসবে, সময় মিলবে না। সুতরাং তুমি ইজি চ্যাপ্টারগুলোকে কম টাইমের মধ্যে আগে কমপ্লিট করার চেষ্টা করো। এবং যারা টাফ চ্যাপ্টারগুলো করেনি, এক্ষেত্রে তাদেরও বেনিফিট যে তারা ইজি চ্যাপ্টারগুলো দুবার দুবার করে প্র্যাকটিস করার সুযোগ পেয়ে যাবে যদি প্রথম থেকেই ইজিটা করে। তার কারণ অনেকেই আছে যারা ক্যালকুলাস পার্ট ভালো করে করেনি বা ক্যালকুলাস পার্ট ছেড়ে দিয়ে যাচ্ছে, তাদের জন্যও বলছি। তো আমরা প্রথম যেটা করব সেটা হচ্ছে ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট, একদম পাতি চ্যাপ্টার। আমি মনে করি যে ক্লাস 12-এর সিলেবাসের সবচেয়ে সহজ চ্যাপ্টার ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, সেইটাকে ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টটাকে তোমরা আগে করে নাও। আমি টাইম দিয়েছি, এই টাইমিংগুলো কিন্তু এক্স্যাক্ট টাইমিং, মানে এই টাইমিংয়ের বাইরে যদি তোমরা চলে যাও না, তাহলে কিন্তু তোমরা টাইম কোনোভাবেই মেলাতে পারবে না। তো প্রথমে 5টা থেকে 8টা 3 ঘন্টা টাইম দিয়েছি ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট রিভিশন করার জন্য। দেখো, এটা যদি তোমরা বলো যে প্র্যাকটিস করবে প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে, তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। এখানে একটা কথা বলি, রিভিশনটা এক্স্যাক্টলি কিভাবে করবে। তোমরা এক্সাম্পলের অঙ্কগুলো একবার করে চোখ বোলাবে, এক্সারসাইজের অঙ্কগুলো ফেয়ার খাতা থাকলে একবার করে চোখ বোলাবে, বা যদি তুমি সাজেস্টিভলি করে থাকো সাজেশনটাকে একবার চোখ বোলাবে, এবং প্রসেসগুলোকে একবার দেখে নেবে। ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট যেহেতু প্রসেস অনুযায়ী হয়, তাহলে প্রসেসগুলোকে একবার করে দেখে নেবে। এবার যদি মনে হচ্ছে খুব টাফ লাগছে, ধরো টুবির একটা অঙ্ক, দীর্ঘ উত্তরধর্মী যে কোনো অঙ্ক টাফ খুব, টুবির এক্সারসাইজ টুবির, সেখানে যদি তোমার মনে হয় খুব টাফ লাগছে, তাহলে তুমি একবার সেটাকে খাতা পেন নিয়ে করো। কিন্তু চেষ্টা করবে যতটা কম অঙ্ক তুমি খাতা পেনে করতে পারো, তার কারণ খাতা পেনে করতে গেলেই কিন্তু অনেক বেশি সময় চলে যাবে। তাই চেষ্টা করতে হবে যতটা কম অঙ্ক খাতা পেনে করা যায়। বেশিরভাগটা অঙ্ক চোখের দেখা দেখা, এবং যেগুলো একেবারেই না করলে নয়, যে প্রসেসগুলো একটু খাতা পেনে করা দরকার বা যে অঙ্কগুলো একটু আর একবার রিভিশন করা দরকার, সেগুলোই শুধু করো, ঠিক আছে? তবে এসএনদের বইয়ের এক্সাম্পল প্রত্যেকটা অঙ্ক একটু ভালো করে দেখো, এবং সাথে এক্সারসাইজ যদি করতে পারো ভালো, না হলে সাজেশন, ঠিক আছে? এক্সারসাইজের সব অঙ্ক যদি তোমার ফেয়ার করা থাকে তাহলে তো খুবই ভালো, ঠিক আছে? তুমি কেমন স্টুডেন্ট তার উপর ডিপেন্ড করছে। এইবার 8টার পর 8টা 30 পর্যন্ত একটা আধ ঘন্টার ব্রেক নাও, চা মুড়ি খাও, ঠিক আছে? একটু গল্প করো, একটু রিল্যাক্স হও, মাইন্ডটাকে একটু রিল্যাক্স করো, যদি দরকার একটা গান শোনো, ঠিক আছে? তো তারপর যেটা করবে সেটা হচ্ছে যে 8টা 30 থেকে 9টা 30 পর্যন্ত ইউনিট 6, অর্থাৎ প্রবাবিলিটি চ্যাপ্টার 1। প্রবাবিলিটিটা আমার মনে হয় শিওর শর্ট কোশ্চেন,
তোমরা এটাকে একটু আগে করে রাখো, তার কারণ শেষে গিয়েও আর একবার রিভিশন দেওয়ার সুযোগও পাবে। প্রবাবিলিটি চ্যাপ্টার 1 এবং প্রবাবিলিটি চ্যাপ্টার 2 আর 3টা 10টা থেকে 12টা পর্যন্ত করো। 8:30 থেকে 9:30 পর্যন্ত প্রবাবিলিটি চ্যাপ্টার 1, আর তারপর 10টা থেকে 12টা পর্যন্ত প্রবাবিলিটি চ্যাপ্টার 2 and 3, অর্থাৎ সমসম্ভব চলকতার পরীক্ষা এবং বাইনোমিয়াল থিওরেম। এখানে একটা কথা তোমাদের বলি, পরীক্ষা থেকে দিয়ে এসে আমি যেটা বললাম যে মাইন্ডটাকে রিল্যাক্স করো, অনেকে পরীক্ষা দিয়ে এসে যেটা করছে সেটা হচ্ছে যে পরীক্ষাটা দিয়ে এলো সেই পরীক্ষা তোমরা এখন কেমিস্ট্রির অ্যান্সার মেলাতে বসলে, আমি বলবো এটা একেবারেই করো না। আমি দেখছি বেশ কিছু চ্যানেল, বড় বড় চ্যানেলই, তাদের নাম করার দরকার নেই, তোমরা জানো নিশ্চয়ই, বেশ কিছু বড় বড় চ্যানেল, মানে বড় বড় মানে সেই অর্থে সংখ্যার ভিত্তিতে বড়, মানসিকতার ভিত্তিতে একেবারেই বড় নয়, তারা মার্কেটিং করছে সেটা আলাদা ব্যাপার। কিন্তু বিষয়টা হচ্ছে যে তারা কিন্তু পরীক্ষার হল থেকে বেরিয়ে দেখো আমাদের কত সাজেশন কমন পড়েছে, মিলিয়ে নাও। দেখো আমাদেরও তো সাজেশন দেওয়া হয়েছে, বুয়াই স্যারের সাজেশন প্রচুর কমন এসছে, চমক স্যার যেভাবে পড়িয়েছে কেমিস্ট্রিতে সেভাবে দেবু স্যার যেভাবে পড়িয়েছে, আশা করি তোমরা উপকৃত হয়েছো। কিন্তু আমরা ওটা করছি না, তার কারণ এই সময়ে কোনো টাইম ওয়েস্ট করা একেবারেই ঠিক হবে না, ঠিক আছে? তাই তোমাদেরকে বলবো যে যারা যা করছে করুক, তোমরা একটু অ্যালার্ট থাকো, তোমরা এগুলো দেখো না, ঠিক আছে? কেননা পরীক্ষার হল থেকে বেরিয়ে এসে প্রশ্নের উত্তর চেক করলে যেটা হবে, সময় নষ্ট তো একটা হবেই, টাইম ওয়েস্ট হবেই, যে উত্তর দেখতে সময় নষ্ট। তারপর যেটা হবে সেটা হচ্ছে যে ওই উত্তরটা যদি না মেলে, তুমি যদি ভুল উত্তর অ্যান্সার করে আসো, ধরো তুমি দেখলে যে তুমি পরীক্ষা হল থেকে বেরিয়ে ভেবেছিলে ঠিক করেছো, কিন্তু উত্তরটা মেলানোর পর দেখলে না তুমি ভুল করে ফেলেছো, তখন কিন্তু তোমার ডিপ্রেশন বাড়বে এবং সেই ডিপ্রেশন, সেই এফেক্টটা কিন্তু পরের পরীক্ষাতে পড়বে। তাই এটা প্লিজ জোর করে বলছি, করো না এটা। অনেকে মার্কেটিং এর জন্য এই ধরনের ভিডিও দিচ্ছে, কিন্তু তোমরা অ্যাভয়েড করো, তোমরা দেখো না, ঠিক আছে? চলো, তো এটা হলো। তারপর পরের দিন সকাল আমি 12টাতে শেষ করছি। আমি বলছি যে এই আমাদের পরীক্ষার দিনগুলোতে 12টার পর রাত জাগা একেবারেই উচিত হবে না, এটা আমি আমার জীবনে কখনো করিনি, খুব মানে অসম্ভব চাপে না পড়লে। তোমরাও চেষ্টা করো, যেহেতু সময় আছে 2 দিন 3 দিন, একদিন সময় থাকলে আলাদা ব্যাপার ছিল, কিন্তু 2 দিন 3 দিন যেহেতু সময় আছে, তোমরা চেষ্টা করো যে এই সময়টা 12টাতেই তোমাদের ঘুমটা আনার, ঠিক আছে? এরপর পরের দিন সকাল 7টা থেকে 10টা পর্যন্ত ইউনিট 4 ভেক্টর কমপ্লিট করছো। সকাল 10:30 থেকে 12:30 দুপুর পর্যন্ত ইউনিট 4 3D কমপ্লিট করছো। তাহলে তারপরের দিনই আরো দুটো সহজ টপিক সকাল সকাল উঠে ভেক্টর এবং 3D কমপ্লিট করে নিচ্ছ। আর তারপর 12:30 থেকে 2 PM পর্যন্ত তুমি রেস্ট, স্নান, খাওয়া এগুলো করছো, ঠিক আছে? এরপর তুমি চলে আসো দুপুরের পর, অর্থাৎ 25 তারিখের পর তুমি চলে আসছো 26 তারিখ। এইবার 26 তারিখ তুমি কি করছো, এই সরি 25 তারিখ দুপুরের পর, 25 তারিখ দুপুরের পর 2টো পর্যন্ত স্নান খাওয়া দাওয়া হলো। 2টো থেকে 5টা পর্যন্ত ইউনিট 1 অর্থাৎ ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, এটাকে ভালো করে করে ফেলো। 5টার পর 1 ঘন্টা রেস্ট নাও। 6টা থেকে 9টা পর্যন্ত সেট রিলেশন ম্যাপিং করে ফেলো। এই জায়গাটাতে টাইম কনজিউমিং হতে পারে, এই জায়গাটাতে তোমরা সময় বাঁচাতে পারো। ধরো ইনভার্স ট্রিগোনোমেট্রি কারো খুব ভালো করে করা আছে, তার কিন্তু 3 ঘন্টা লাগবে না, তার 3 ঘন্টার মধ্যে এই দুটো টপিকই মনে হয় হয়ে যাবে। সুতরাং এখানে তার 1 ঘন্টা বেরিয়ে আসবে। তারপরে যদি হয়ে যায় খুবই ভালো, যদি না হয় এভাবে করো। 10টা থেকে 12টা ইউনিট 5 লিনিয়ার প্রোগ্রামিং, 2 ঘন্টা এনাফ টাইম। তাহলে তোমাদের টপিক ইউনিট 1 আর ইউনিট 5টা শেষ করার থাকছে 25 তারিখের বিকালের টাইমটা, ঠিক আছে? এবার যদি আরো একটু আগে শেষ হয়ে যাক, তারপরে পরের টপিকটা তোমরা ধরে নেবে, ঠিক আছে? তো এইটা তোমরা মেনটেন করো। এরপর 26 তারিখ তোমরা তাহলে 12টাই শেষ করে দিচ্ছ। 26 তারিখ সকালে ঘুম থেকে উঠছো। 26 তারিখ সকালে ঘুম থেকে ওঠার পর এখানে 6 AM লেখা দরকার ছিল, 10 AM লিখে দিয়েছে। 7 AM লেখো, তোমরা 7 AM থেকেই ধরো 6 AM এ ঘুম থেকে উঠছো, 7 AM এ পড়াশোনা শুরু করছো। 7 থেকে 10 AM পর্যন্ত আপ টু ডেরিভেটিভ, অর্থাৎ তোমরা ডেরিভেটিভটা কমপ্লিট করছো। 26 তারিখ সকালে 7টা থেকে 10টা পর্যন্ত ইউনিট 3, এবার ইউনিট 3 শুরু করছি। তাহলে আমি বাকি ইউনিটগুলো করে নিয়ে তারপর ইউনিট 3 ক্যালকুলাসটাতে আসি, তার কারণ ইউনিট 3 ক্যালকুলাসটা কিন্তু অনেক ভাস্ট, অনেকে পড়েছো অনেকে পড়োনি। যারা ইউনিট 3 পড়োনি বা একদম করোনি, তাদেরকে বলবো যে এই ইউনিট 5 পর্যন্ত মানে রিভিশন দেওয়ার পর এই রিভিশনটাকে আবার রিপিট করো। আর যারা পড়েছো, যারা প্র্যাকটিস করেছো সারা বছর, তাদের জন্য বলছি যে নতুন করে যদি সারা বছর কেউ না করে থাকো, নতুন করে ইউনিটটা করতে যেও না, ফেঁসে যাবে, ঠিক আছে? ওইগুলোতে স্কোর করার চেষ্টা করো। ওখানেই তো 40 আর এখানে 40, মিলিয়ে আসি,
ঠিক আছে? তো ইউনিট 3 শুরু করছো 26 তারিখ সকাল 7টায়, চলছে 10টা পর্যন্ত, আপ টু ডেরিভেটিভ মানে লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়াবিলিটি এবং ডেরিভেটিভ কমপ্লিট করছো 10টার মধ্যে। তারপর 10টার সময় টিফিন খাচ্ছ, 10টা 30 থেকে 12টা 30 পর্যন্ত ইনডেফিনাইট ইন্টিগ্রাল কমপ্লিট করছো। এইটা 2 ঘন্টাটা অনেক কম সময়, ইনডেফিনাইট ইন্টিগ্রাল আরেকটু বেশি সময় লাগতে পারে। যদি আরেকটু বেশি সময় লাগে কোনো চাপ নেই, তুমি 2টোর সময় যখন পড়তে বসছো তখনও ইনডেফিনাইটটা একটু করো, তার কারণ ডেফিনাইটটা একদম ছোট চ্যাপ্টার, বেশি কম সময় লাগবে না। তাহলে তোমরা 2টো থেকে 5টা পর্যন্ত ইনডেফিনাইট, ডেফিনাইট এবং ডিফারেনশিয়াল ইকুয়েশন এই 3টে চ্যাপ্টারকে রেডি করার চেষ্টা করো। ঠিক আছে? এরপর 6টা থেকে 9টা পর্যন্ত, 5টার পর একটা ব্রেক নিয়ে নিচ্ছ, 6টা থেকে 9টা 3 ঘন্টা এওডি এবং এওআই কমপ্লিট করো। তাহলে এই 9টা পর্যন্ত ধরে এওডি এওআই পর্যন্ত পুরোটা কমপ্লিট করতে হবে। এরপর 9টা থেকে 10টা পর্যন্ত খাওয়ার টাইম, 10টা থেকে 12টা পর্যন্ত 2 ঘন্টা পুরোটা একবার ভালো করে পুরো বইটা রিভিশন বা চোখ বুলিয়ে নাও। ঠিক আছে? নেক্সট ডে মর্নিংয়ে ওঠো, ফ্রেশ হও, নিজেকে রেডি করো পরীক্ষা দিতে যাওয়ার জন্য। যত সকালে উঠবে ততই ভালো পরীক্ষার দিন। চেষ্টা করো আবার 5টার সময় উঠে দেওয়া, পরীক্ষার হলে গিয়ে ঘুমাবে এমন নয়, চেষ্টা করো 6টা 6:30টার মধ্যে উঠে যাওয়ার। যাদের স্কুল দূরে তাদের আরেকটু তাড়াতাড়ি ওঠার। উঠে গিয়ে তোমরা ফ্রেশ হও, রিল্যাক্স করো এবং তারপর যেতে যেতে পথে বা তোমাদের পরীক্ষার সেন্টারে যাওয়ার পর যে সময়টা আছে তখন তোমরা একটু ফর্মুলাগুলোকে রিভিশন করে নাও। এটা হলে একদম কম্প্যাক্ট একটা শিডিউল হলো। এভাবে মেনটেন করলে আমি আশা করি রিভিশনটা বেস্ট রিভিশন তোমাদের হতে পারে। তোমরা এই টাইম টেবিলটাকে মেনটেন করার চেষ্টা করো। এই টাইম টেবিলটা এত সুন্দরভাবে বানাতেই তোমাদের 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যাবে। আমি তোমাদের 10 মিনিট বা 20 মিনিট সময় নিলাম, কিন্তু তার মধ্যে এতটা টাইম সেভ করে দিলাম। কিন্তু এটা আমারও বানাতে সময় লেগেছে প্রায় 2 ঘন্টা। তো এই টাইমটা অনেকটা এফেক্টিভ হবে, অনেকটা কার্যকরী টাইম তোমাদের জন্য বানিয়েছি। তোমরা উপকৃত হবে সেই জন্যই বানিয়েছি। সুতরাং তোমরা এই টাইম টেবিলটাকে মেনটেন করার চেষ্টা করো। আর একটা কথা তোমাদের বলি, যে তোমরা এখন বলবে অনেকে যে স্যার একটু প্র্যাকটিস করান, একটু সাজেশন দিন। আমি বলবো এটা তো আমি করাবোই না, একেবারেই না। আর যারা করাচ্ছে তাদের চ্যানেলের বা তাদের ভিডিওগুলো ফলো করো না, তার কারণ এই সময়ে সাজেশন আগে যা দেওয়া আছে যেগুলো দেখেছো দ্যাটস এনাফ। এই সময় নতুন করে কিছু দেখতে যেও না, বা এই সময় তোমরা নিজেরা করো, অন্য কেউ করাচ্ছে তোমরা প্র্যাকটিস করছো সেটা করো না। ক্লাস 11-এর ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে ওদের পরীক্ষাটা ততটা ইম্পর্টেন্ট নয়, দেওয়ালে পিঠ থেকে গেছে, ওদের ক্ষেত্রে এটা করা যায়। কিন্তু উচ্চ মাধ্যমিক যেহেতু তোমাদের, তোমরা এটাকে করো না। তোমরা আমি যেভাবে বললাম সেভাবে মেনটেন করো, এফেক্টিভ হবে। এবার যেটা দ্বিতীয়ত আমি বলেছি, তাহলে সাজেশন আমার যদি মনে হয় যে তোমাদের সাজেশনগুলো আরেকবার দেখবে, তোমরা অ্যাপে চলে যাও, অ্যাপে গিয়ে সেখান থেকেও সাজেশনগুলো দেখতে পারো। সেগুলো পিডিএফ আকারে আছে, তার সলিউশনও আছে, সলিউশনও করে দেওয়া আছে। আর যদি তোমরা ভাবো যে না অ্যাপে গিয়ে দেখবো না, তাহলে তোমরা ওই ভিডিওগুলো যেগুলো আমি দিয়েছিলাম সেখানে সাজেশন দেওয়া আছে, তার ফার্স্ট ভিডিও দেখবে না, ভিডিও দেখলে সময় নষ্ট হবে। ফার্স্ট কমেন্টে প্রত্যেকটা সাজেশনের পিডিএফ আছে, পিডিএফগুলো দেখে নাও। ঠিক আছে? আমার মনে হয় না দেখাটাই বেটার, না দেখাটাই সেও, নিজেরা করো। কিন্তু তারপরে যদি মনে হয় তোমাদের কারো, সেটা দেখো। এইবার আসি পরীক্ষায় খাতা সাজানো। এখানে খুব বেশি কিছু বলার নেই। তোমরা এখন 9-10-এর স্টুডেন্ট নেই যে তোমাদের বিরাট করে খাতা সাজাতে হবে, একদম ছবির মতো খাতা হবে, এমনটা কোনো দরকার নেই। শুধু প্রথম থেকে মনে রাখবে কয়েকটা পয়েন্ট আমি তোমাদেরকে এক এক করে লিখে দিচ্ছি, যেন খাতাটা হাতের লেখা সুন্দর, সেটার থেকে বড় কথা খাতাটা যেন পরিষ্কার ও পরিচ্ছন্ন হয়। ঠিক আছে? খাতাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। ঠিক আছে? হাতের লেখা সুন্দরের থেকে বড় কথা খাতাটা পরিষ্কার হতে হবে। হাতের লেখা সুন্দর বা অনেকের হাতের লেখা খারাপ হতে পারে, কিন্তু কাটাকুটি নয়, একটু ছেড়ে ছেড়ে লেখা, এই জিনিসটাকে মেনটেন করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে তুমি দাগ নম্বর, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দাগ নম্বর দেওয়া। তৃতীয়ত হচ্ছে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, তৃতীয়ত হচ্ছে মার্জিন। মার্জিনটাকে প্রথমেই পরীক্ষার খাতা পাওয়ার পর প্রথমেই মার্জিনটাকে টেনে নেবে, প্রথমেই এদিকে একটা মার্জিন টানবে। এবার যেহেতু উপরে টানবে একটা, যেহেতু অঙ্ক পরীক্ষা, তুমি চাইলে এখানেও একটা টেনে নিতে পারো, এখানে রাফ বলে লিখে রাখবে। ঠিক আছে? তুমি চাইলে করে নিতে পারো। আর দুটো কোশ্চেনের অ্যান্সারের মাঝে গ্যাপিং, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে দুটো কোশ্চেনের অ্যান্সারের মাঝে একটা গ্যাপিং রাখবে। যে একটা কোশ্চেন তুমি অ্যান্সার করলে দরকার হলে একটা দাগ কেটে দেবে, বা সময় হবে না, দাগ কাটতে গেলে অনেকটা সময় ওয়েস্ট হতে পারে, দাগ না কেটেও তুমি জাস্ট একটা চোখের গ্যাপিং, যে একটা 2 সেন্টিমিটার বা 1 সেন্টিমিটার, 2 আঙুল একটা গ্যাপ রাখবো আমি, 2 আঙুল জাস্ট। এখানে আমি এইখানে প্রশ্নটা শেষ হলো, তাহলে এখান থেকে পরের প্রশ্নটা শুরু করবো। আর দাগ নম্বরটাকে কিন্তু খুব ভালোভাবে মেনশন করতে হবে। আর প্রত্যেকটা গ্রুপ যখন করবে, উপরে কিন্তু গ্রুপটা লেখাটা বাধ্যতামূলক, অর্থাৎ গ্রুপ
কোন গ্রুপের প্রশ্ন করছো সেই গ্রুপের নাম লিখতে হবে, গ্রুপের নামটা লিখে করতে হবে, ঠিক আছে। এবার চেষ্টা করবে একই গ্রুপের প্রশ্নগুলো একসাথে রাখার, যেমন গ্রুপের প্রশ্ন সব পরপর পরপর একসাথে রাখার চেষ্টা করবে। হয়তো হবে না, অনেক সব প্রশ্ন তো কমন পাবে না, তো হয়তো হবে না, কিন্তু চেষ্টা করো যে গ্রুপের প্রশ্নগুলোকে একসাথে পরপর পরপর ধাপে ধাপে রাখার, ঠিক আছে। তো তাতে বেটার। এবার যেটা হবে না, ধরো 5টা কোশ্চেন তোমাকে করতে হবে একটা গ্রুপ থেকে, তোমার 4টা কোশ্চেন কমন পড়েছে, একটা পড়েনি, তাহলে তুমি তখন তো ভেবে লাভ নেই, তখন করার দরকার নেই, তুমি করছো না তখন, কিন্তু একেবারে শেষে গিয়ে তুমি যখন চেষ্টা করছো করার অঙ্কটা, তখন কিন্তু তুমি তার উপরেও গ্রুপটা লিখে দেবে। মানে তুমি প্রথমে গ্রুপ লিখেছো বলে একদম শেষে গিয়ে অ্যান্সারটা যখন দিচ্ছ তখন আর গ্রুপ লিখবে না, দাগ নম্বর দিয়ে দেবে, তাহলে কিন্তু হবে না। আর এই সব কিছু করার সময় তোমার মাথায় যেটা রাখতে হবে সেটা হচ্ছে তোমার হাতে টাইমটা কিন্তু 3 আওয়ার্স, 3 ঘন্টা, তার বেশিও নয় তার কমও নয়। সুতরাং তোমাকে পুরো কমপ্লিট ব্যাপারটা, 15 মিনিট যেটা এক্সট্রা সেটা তো প্রশ্ন দেখার জন্য, তো কমপ্লিট ব্যাপারটা কিন্তু তোমাকে 3 ঘন্টার মধ্যে নামাতে হচ্ছে। তাই তুমি যে প্রথম দিকটা খুব সুন্দর করে সাজাতে গিয়ে দেখা যাচ্ছে শেষের দিকের কোশ্চেনগুলো অ্যাটেন্ড করার সময় নেই, সেটা করো না। খুব সুন্দর করার দরকার নেই, তাজমহল বানানোর দরকার নেই, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হলেই হবে, লন্ডনের রাজপথ হলেই হবে, ঠিক আছে। তো তাজমহল বানানোর দরকার নেই। তো এইটা একটা বিষয় যে খাতাকে খুব সুন্দর করতে হবে না, কিন্তু খাতার মিনিমাম যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা অবলম্বন করতে হবে। এভাবে তুমি খাতাটাকে সাজাও, আশা করি কাজে দেবে। এবার একটা বিষয় যেটা তোমাদেরকে বলার, সেটা হচ্ছে যে টাইম মেনটেনেন্সটা কিভাবে করবে। অবশ্যই হাতে ঘড়ি থাকবে নিশ্চয়ই তোমাদের, তোমরা সেই ঘড়িটাকে কিভাবে মেনটেন করবে, তোমরা প্রথমেই একটা ডিস্ট্রিবিউট করে নেবে যে গ্রুপ বি এর প্রশ্নগুলোর জন্য আমি এত সময় দেবো, মাইন্ড ক্যালকুলেশন বলে এটাকে, গ্রুপ সি এর জন্য এত সময়, গ্রুপ ডি এর জন্য এত সময়। এবার সেই অনুযায়ী তুমি সময়টা দেবে। আর একটা কথা বলি, ম্যাথের কোশ্চেন কিন্তু প্রসেস অনুযায়ী হয়, তাই তুমি যে কোশ্চেনটা করে গেছো হুবহু সেই কোশ্চেনটা এসে গেল এমনটা কিন্তু একেবারেই হয় না। তাই তোমরা প্রথম কথা কোশ্চেন দেখার পর যে আমিনুস স্যার তো এগুলো সাজেশন দিয়েছিল, কিচ্ছু আসেনি, ঘাবড়ে গেলাম, এমনটা ভাবার কিচ্ছু নেই। আমি তোমাদেরকে সাজেশন দেওয়ার প্রথম থেকেই বলে এসেছি একটা কথা, যে প্রসেস মেনটেন করে সাজেশনটা কিন্তু আমি দিচ্ছি, অর্থাৎ প্রসেসের অঙ্ক, যে প্রসেসের অঙ্কগুলো আসে সেগুলো দিচ্ছি। এইবার একটা রিদমিক ব্যাপার থাকে, প্রসেসের অঙ্কগুলো আসে সেই অনুযায়ী প্রতি বছরই এভাবেই পরীক্ষা হয়ে আসে, প্রতি বছরই প্রশ্নের প্যাটার্ন এভাবেই থাকে, সেই অনুযায়ী আমি তোমাদের সাজেশনটা দিয়েছি। তোমরা দেখবে একদম হুবহু কমন না এলেও প্রসেস অনুযায়ী কিন্তু চলে আসবে। এবার যদি বলো যে হ্যাঁ হিতে বিপরীত হতেই পারে, একদম মিরাক্কেল কিছু যদি ঘটে, যদি বাংলা পরীক্ষার মতো হয়, কোনো সিস্টেমেটিক না হয়, যদি দেওয়া হয় সুকুমার রায়ের বিজ্ঞানে অবদান লেখো, তাহলে সেক্ষেত্রে একটু চাপ হতে পারে, কিন্তু প্রথমেই তোমরা চাপ নিয়ে ফেলবে না। তার কারণ প্রথমেই চাপ নিয়ে ফেললে বাকি যেগুলো দু একটা জানা প্রশ্ন সেগুলোও ভুল হয়ে যাবে। তুমি কোশ্চেন পেপারের মধ্যে দেখছো যে প্রচুর প্রশ্ন অজানা আছে, কিন্তু একটা দুটো তো তোমার জানা আছে, অবশ্যই থাকবে। তুমি যদি সারা বছর পড়ো একটা দুটো প্রশ্ন অবশ্যই জানা থাকবে, তুমি সেই প্রশ্নটা দিয়ে শুরু করো, সেই প্রশ্নটা অ্যাটেন্ড করো এবং কনফিডেন্ট থাকো, পজিটিভিটিকে কাজে লাগাও। পরীক্ষার হলে কোনোভাবেই যদি একবার নেগেটিভ হও, একবার যদি তোমার কনফিডেন্স ল্যাক করে যায়, তাহলে কিন্তু তুমি পস্তাবে। তাই পজিটিভ থাকো। এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ বলে মনে হলো আমার পরীক্ষার আগে বলার, তাই এই কথাগুলো তোমাদেরকে বললাম। আমি অযথা সময় নষ্ট করতে একেবারেই চাই না। পরীক্ষার সময় তোমরা যতটা বেশি সময় দিয়ে পড়াশুনো করবে ততটাই লাভ, যতটা বেশি রিভিশন করবে ততটাই লাভ। আমার মুখ দেখে কিন্তু কোনো লাভ নেই, সুতরাং তোমরা সেটাই করো। আর একটা কথা লাস্ট একটু বলে রাখি, যে পরীক্ষার সময় চিন্তা করার দরকার নেই, এগুলো নিয়ে ভাবার দরকার নেই, কিন্তু 6 তারিখে আমরা মার্চ মাসে তোমাদের সাথে একটা মিট আপ সেশন রাখছি, একটা সেমিনার রাখছি হাওড়া ময়দানে শরৎ সদন বলে একটি হলে। তোমরা যারা আসতে ইন্টারেস্টেড, পরীক্ষা হয়ে গেলে, এখন দরকার নেই, পরীক্ষা হয়ে গেলে তোমরা কিন্তু 28 তারিখটা হয়ে গেলে অবশ্যই তোমরা ফর্মটা, গুগল ফর্মটা দেওয়া আছে দেখবে ইউটিউবে এবং কমিউনিটি পোস্টে, সেই ফর্মের লিঙ্কটা থেকে ফর্মটা ফিল আপ করে দিও। তার কারণ অনেক ছেলে মেয়ে অলরেডি এনরোল করে গেছে, আমরা জানি না যে সেখানে ধরার জায়গা হবে কি না, তাই তোমাদের জায়গাটাকে তাড়াতাড়ি বুক করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে 6 তারিখ। আর পরীক্ষা অবশ্যই ভালো হবে, আমরা সবাই আশাবাদী। আর সব আলো হবে, সব ভালো হবে। চলো, টাটা।